আমাদের যিনি সরকার প্রধান, সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তিনি কোনো চা বিক্রেতা নন, তিনি গোপালগঞ্জের গোপালীয় নন, তিনি নোবেল বিজয়ী। আমরা বলতে পারি বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে এই বিশ্ব মানচিত্রে এবং সরকার পরিচালনার দায়িত্বে আছে একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনূস। ছাত্ররা যেটা দেখিয়েছে, ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রক্তস্নাত যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন সেটি এবং সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন। অসংখ্য ছাত্র, অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, ছেলে তার এতিম হয়েছে। সুতরাং তাদের যে ত্যাগ এটি কারোর সাথে তুলনা চলে না। সুতরাং তাদের প্রতি, এই সমস্ত পরিবারের প্রতি যারা বেঁচে আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে তাদের প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহীদি মর্যাদা দান করবেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে 1 মাসের বেশি সময় হয়ে গেল ফ্যাসিস্ট যে সরকারের নিয়ে আপনি আন্তর্জাতিক মহলে প্রশ্নবাণে জর্জরিত করে রেখেছিলেন, সেটার মধ্য থেকে এখন বাংলাদেশে ঢুকে কী ধরনের পরিবর্তন এখন পর্যন্ত দেখেছেন? আসলে আমি মাত্র এসছি, মানে নেমে এয়ারপোর্ট থেকে এখান পর্যন্ত আসতে যেটুকু আমি এখনও মানে দেখার যে বিষয়টা সেটা মানে উপলব্ধির, তবে আমার কাছে মনে হয়েছে যে আমি নির্ভয়ে একটা স্বাধীন ভূখণ্ডে আসতে পেরেছি। সেটা আমার ব্যক্তিগত যে কি বলে লাভের বিষয় আমি বলছি যে আমি সেটা পেয়েছি সুযোগ। দ্বিতীয় ব্যাপার হলো, হ্যাঁ, বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে বাংলাদেশের আমাদের যিনি সরকার প্রধান, সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তিনি কোনো চা বিক্রেতা নন, তিনি গোপালগঞ্জের গোপালীয় নন, তিনি নোবেল বিজয়ী। আমরা বলতে পারি বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে এই বিশ্ব মানচিত্রে এবং সরকার পরিচালনার দায়িত্বে আছে একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং তাকে অভিভাবকত্ব দিয়েছে এদেশের ছাত্র জনতা। এবং তিনি, আমি যতটুকু তাকে চিনি, তিনি ক্ষমতালোভী মানুষ নন। তিনি একটা ট্রানজিশনের সময় অভিভাবকত্ব গ্রহণ করেছেন, অর্থাৎ একটা ট্রানজিশন চলছে এখানে, একটা ট্রানজিট লাউঞ্জের মতো। উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়েছে, এখন একটা ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এই প্রতিনিধি নির্বাচন করতে গিয়ে যেই সমস্ত, কারণ সব ইনস্টিটিউশন সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমি দেখেছি কতগুলো সুন্দর, আজকেই দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কমিশন, স্পেসিফিক বোধহয় 6টি কমিশন গঠন করেছেন। এটি ভালো দিক। এই সমস্ত আস্তে আস্তে উত্তরণ ঘটছে এবং একটা ইনস্টিটিউশনগুলো বিল্ড আপের দিকে যাচ্ছে এবং এতদিনের যে পুঞ্জীভূত যে জঞ্জাল সেগুলি কিন্তু খুব সহসাই মিটবে, এটা আশা করা ঠিক না। সেই সঙ্গে প্রফেসর ইউনূস যেমন, তার টিমটি সেরকমই হওয়া উচিত ডেলিভারির ক্ষেত্রে, বলার ক্ষেত্রে ফার্ম, এবং সেই রকম যদি না হয় মানে তাহলে পরে দৌড়ে, মানে তিনি তো হয়তো 100 মিটার স্পিডে দৌড়াচ্ছেন, তো সেই স্পিডটা বাকি যারা আছেন সকলকে সেই স্পিডের সাথে সঙ্গতি রাখা উচিত বলে আমি মনে করি। এবং নিশ্চয়ই তারা রাখবেন, তারা বিদগ্ধ মানুষ, হয়তো বুঝে উঠতেও সময় লাগছে। এবং এটা কিন্তু নর্মাল, এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না যে তত্ত্বাবধায়ক সরকারের মেজাজে চলবে। এটা একটা বিপ্লবী সরকার, একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছে। এখানে আপনি কনস্টিটিউশন, ধারা, উপধারা এগুলি দেখলে চলবে না। আপনাকে আইনের বিনির্মাণ করতে হবে এবং সেটাকে লেজিটিমাইজ করতে হবে এবং সেইভাবেই কিন্তু দেশ পরিচালনা করতে হবে। তবে এখনও ঘাপটি মেরা খোলস বদল, মানে যারা হয়, যেটা আমরা দেখেছি খুব তড়িৎ কিন্তু কিছু মানুষ খোলস বদল করে ফেলেছে, জার্সি বদল করে ফেলেছে এবং এরা কিন্তু ঢুকে গিয়েছে। তাদের একটা এজেন্ডা থাকতেও পারে, তারা আবার ওই জায়গার থেকে আবার আদিষ্ট হতেও পারে যে ওই পলাতক যে ভদ্রমহিলা চলে গিয়েছে, তো এই পলাতকদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। আমরা তো দেখেছি যে তারা তার ছেলে ওই যে আমেরিকাতে যে থাকে, তো সে তো এক দিন এক ধরনের বক্তব্য দিল। প্রথমে বললো সে চলে গিয়েছে, তারপরে বাংলাদেশের মানুষকে গালিগালাজ করলো, তারপরে এখন আবার দেখলাম সব চুপচাপ। তবে আমি স্পেসিফিকলি বলতে পারি যে যেটা আমি ভারতের পলিটিশিয়ানদের বা যাদের সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে আমাদের কথা, তাদেরকে আমার বলা হয়েছে, আমি স্পেসিফিক্যালি রাহুল গান্ধীকে বলেছি, তাদের বিরোধী দলের নেতাকে, আপনার পাবলিকলি দেখেছেন, প্রাইভেটলিও বলেছি যে তো বাংলাদেশ তুমি যদি মনে করো, এটা আমি ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে ভারত যদি মনে করে, অবশ্যই ভারতের জিওগ্রাফি তো আমি চেঞ্জ করতে পারবো না, ভারত একটি বৃহৎ
প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের 54টি অভিন্ন নদী আমরা শেয়ার করি, একটা বিশাল ল্যান্ড বাউন্ডারি তাদের আছে। সুতরাং আমরা কানেক্টিভিটিতে বিশ্বাস করি, সম্পর্কে বিশ্বাস করি, কিন্তু সম্পর্কতে হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কেউ যদি মনে করে যে না আমি সুপেরিয়র, আমি যদি ভাবি আমি ফারাবির চেয়ে সুপেরিয়র, তাহলে তো আর বন্ধুত্ব হলো না, সেখানে সুপেরিয়রিটি চলে আসলো। সুতরাং সেটা যেমন দরকার তেমনি দরকার ভারত যদি বলা হয় যে ভারত হলো লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তো লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড হয় তোমরা কেন অটোক্রেসির বীজ বপন করবে বাংলাদেশে বা অপরাপর দেশে? সুতরাং লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে ভারতের উচিত ডেমোক্রেসির প্র্যাকটিস যদি থাকে, ডেমোক্রেসি যদি থাকে ইন দ্য রিজন, এটা ভারতের জন্য লাভ। আমি ভারতের পলিটিশিয়ানদের বলেছি যে এই জিনিসটা হলে পরে সকলের জন্য লাভ। বা ভারতে যদি অন্যান্য কনসার্ন থাকতে পারে, অন্যান্য বাংলাদেশেরও কনসার্ন আছে, ভারতেরও কনসার্ন থাকতে পারে, তো সুতরাং সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। কিন্তু তারা যদি মনে করে এক ব্যক্তি অথবা একটি দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আর বাংলাদেশের মানুষ চোখ বুজে সহ্য করবে, এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয়, সেটি আমি তাদেরকে চোখে আঙুল দিয়ে বলতে পেরেছি। আপনি দীর্ঘদিন যাবৎ এটা আমাদেরকে দেখিয়েছেন এবং আপনার বিভিন্ন বিশ্লেষণ আমাদেরকে বুঝিয়েছে যে ফ্যাসিস্টদের একটা সময় পতন হবেই। তো আপনি যেহেতু একটা ধারণা নিতে পারেন ভবিষ্যৎ সম্পর্কে, আমরা যদি আগামী 10 বছরের পরে বাংলাদেশটা দেখতে চাই বা আশঙ্কার জায়গাগুলো থেকে যদি একটু বলতে চাই, তাহলে কী কী ধরনের আশঙ্কা এখনও থাকতে পারে বা কোনো আশঙ্কা আপনি বোধ করছেন? আমি প্রথমত হলো আমি আশাবাদী মানুষ। যখন সবাই নিরাশ, শেখ হাসিনা যখন একটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় আসলো, আমি কিন্তু একদিনের জন্য নিরাশ হইনি। আমি পরের দিনই আমার অব্যাহতভাবে কাজ করেছি, সেই জাতিসংঘের যেই রিপোর্টিং করার সেটি করেছি, স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টিং করেছি, আমি লিখেছি, সাউথ এশিয়া পার্সপেক্টিভসে লিখেছি, ইন্ডিয়ান ওয়ারে লিখেছি, এবং ইন্ডিয়া যেটার জন্য দায়ী আমি সেটা ইন্ডিয়ান আউটলেটে লিখেছি, এবং আর ইন্ডিয়ান আউটলেট সেটা ছাপতে বাধ্য হয়েছে, অথবা তারা ছাপিয়েছে, আমি বাধ্য শব্দটি বলবো না, তারা ছাপিয়েছে। তো সেটা এবং এই দায় কিন্তু নরেন্দ্র মোদী এড়াতে পারেন না, সেটা আমি ক্যাটাগরিক্যালি বলেছি তাদের ইন্ডিয়ান মিডিয়াতে। আপনি দেখেছেন তো, এনডিটিভিতে বলেছি, আমার সঙ্গে অনেকেই ছিলেন। ওই যে এখানে যে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ভদ্রলোকের নাম ইন্ডিয়ান রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, পিনাক রঞ্জন চক্রবর্তী। আমি বলছি আপনারা এই শেখ হাসিনাকে দানব বানিয়েছেন, এবং শেখ হাসিনা ভারত একতরফা নীতিতে গিয়েছে যে শুধু একটা বিশেষ মানুষের সাথে সম্পর্ক, একটা বিশেষ দলের সাথে সম্পর্ক। আমাদের এই বিষয়গুলো বলতে হবে। আমরা কেন জানি, আমি দেখেছি আমরা সামনে গেলে এগুলো বলতে পারি না, এমনি বলি হ্যাঁ, কিন্তু সামনে গেলে ও এক্সেলেন্সি হাউ আর ইউ, তো ঠিক আছে, আমি কাউকে ডিসরেসপেক্ট করার কথা বলছি না, বাট বিটুইন দ্য লাইন বলতে হবে এবং চোখে আঙ্গুল দিয়ে বলতে হবে। এবং আমি বলছি না যে কারোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে অথবা তাকে তির্যকভাবে আক্রমণ করতে হবে, বাট আমাকে বলতে হবে যেটা যৌক্তিক, এবং যেই সাপ্রেশনের আমরা শিকার, যে অপারেশনের আমাদের শিকার, সেগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ভারতেও অনেক সমস্যা আছে, তাদের মাইনরিটি নিয়েও আমি জিজ্ঞেস করেছি, তাদের ইলেকশন নিয়ে জিজ্ঞেস করেছি, যে কারণে ধরেন ভারতের সকল রাইট উইক অর্ণব গোস্বামী তো আমাকে নিয়ে প্রায় 1 ঘন্টা একটা অনুষ্ঠান বানিয়ে ফেললো। তো যাই হোক, আমি মনে করি যে হ্যাঁ, এটাও তার স্বাধীনতা, আমি তাকে এটা সে করতে পারে, তার স্বাধীনতা, আমারও স্বাধীনতা আছে। বাংলাদেশের, ভারতের সংখ্যালঘু, পৃথিবীর যে কোনো জায়গায়, আমি শ্রীলঙ্কা নিয়ে করেছি, শুধু যে বাংলাদেশ তা না। আপনি দেখেন মিয়ানমারের যে আপনার রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন, আমি রাশিয়ান ফরেন মিনিস্টারকে বলেছি যে তোমাদের এলাই মিয়ানমার, তোমরা কেন ওদেরকে বলো না নিতে, অন রেকর্ড ওই ল্যাবগ্রব যে ইয়েতে, সে বলে আমাকে তো কেউ বলে নাই। সুতরাং প্রত্যেকটা ইস্যু শুধু যে নির্বাচন এই বিষয়টা না, বাংলাদেশের স্বার্থের সাথে যুক্ত একটা প্রাউড বাংলাদেশি হিসাবে আমি সেটা সাংবাদিকতার মাধ্যমে, আমি তার কোনো পলিসি নির্ধারণ করি না, অথবা আমি কোনো দলের প্রতিনিধিত্ব করি না, এবং দলের প্রতিনিধিত্ব করা যায় না, আপনি ভালো মতোই জানেন এই সমস্ত প্ল্যাটফর্মে। সুতরাং আমার সাংবাদিকতার ভেতর দিয়ে, আমার অ্যানালিসিসের ভেতর দিয়ে আমি চেষ্টা করেছি এইগুলোকে অ্যাড্রেস করা, এবং বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের অধিকারের বাণীকে একো করা গ্লোবাল প্ল্যাটফর্মে। আমি বাস্তবে বিশ্বাস করি, স্বপ্ন দেখতে চাই না, এবং বাংলাদেশের এই স্বপ্ন দেখাটাকেই দূর করতে হবে। এই স্বপ্ন দেখিয়ে দেখিয়ে বাংলাদেশকে 15 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন চলেছে। তবে আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশে এই মুহূর্তে দরকার হলো একতা, ইউনিটি, একটা ইনক্লুসিভ সোসাইটি দরকার। কে কম করেছে, কে বেশি করেছে, কে গালি দিয়েছে বেশি, কে জোরে কথা বলেছে বেশি, এটার চেয়ে বেশি হলো এখন বিভাজনের সময় নয়, বিভেদের সময় নয়। সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সকলে মিলে একটা প্ল্যাটফর্মে এসে দেশটাকে গড়তে হবে। কারণ আমাদের দেশের ক্ষতি, আমরা অনেক ক্ষতি করে ফেলেছি, এখন আমাদের সময় হলো দেশ বিনির্মাণের। নিশ্চয়ই বাংলাদেশের পলিটিশিয়ানসরা তাদের যে সুবিবেচনা প্রসূত উদ্যোগ নেবেন, যারা ছাত্রনেতারা, যারা এই আন্দোলনে যারা এই সফলতা অর্জন করেছে, তারাও নিশ্চয়ই এই বিষয়গুলোর সাথে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার মনে হয় সামনের দিকে এগোবেন।